বন্ধুরা, ওয়েলকাম টু রবি 10 মিনিট স্কুল। আমরা আজকে তোমাদের কাছে এসেছি বাংলা প্রথম পত্র পড়তে, এবং সেটা এইচএসসি সিলেবাস অনুযায়ী। এবং এই যে রবি 10 মিনিট স্কুল আয়োজিত এবং গুড লাক স্টেশনারি প্রযোজিত, অর্থাৎ এই যে লাইভ ভিডিওটা, সেটা সাপোর্ট করছে হচ্ছে গুড লাক স্টেশনারি। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আছি, তোমাদের ইনস্ট্রাক্টর ফারহান সাকিব। আমরা আজকে কি পড়বো প্রথমে সেটা নিয়ে আলোচনা করা যাক। তোমাদের কাছে এই 10 মিনিট স্কুল লাইভ গ্রুপে একটা প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে আমরা যদি আমাদের পুরো সিলেবাসের কবিতার অংশকে দুই ভাগে ভাগ করি, তাহলে তোমরা দ্বিতীয় অংশ থেকে, অর্থাৎ যেই কবিতাগুলো সিরিয়াল তোমাদের বইয়ে পরের দিকে আছে, সেগুলো থেকে তোমরা কোন কোন কবিতাগুলো পড়বে। তখন তোমরাই সেখান থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচন করেছো লোক লোকান্তর এই কবিতাটা। এই কারণে আমরা আজকে লোক লোকান্তর কবিতাটা পড়বো। আচ্ছা, ক্লাসের শুরুতেই তোমরা সবাই তোমাদের বন্ধুদের সাথে এই লাইভ ক্লাসটা শেয়ার করে ফেলো এবং আমাকে কমেন্টে জানাও যে কে কোথা থেকে ক্লাসটা করছো। দেখি কে কে কোন কোন বন্ধু কোথা কোথা থেকে ক্লাসটা করছে, কমেন্ট দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমার ক্লাসে জয়েন করেছো অনেক দূর দূরান্ত থেকে। আসো দেখি কে কোথা থেকে কমেন্টগুলো করছে। হ্যাঁ, ফারিয়া জয়েন করেছে, শামস জয়েন করেছে, আমাদের ক্লাসটা দেখছে হচ্ছে সাকিব, আমাদের ক্লাসটা নোমান দেখছে। আর কে কে দেখছে আমাদের ক্লাসটা? আমাদের ক্লাসটা এই মুহূর্তে প্রায় 70 জনেরও বেশি বন্ধু দেখছে। আর তোমাদের কাছে কিন্তু আরেকটা প্রশ্ন করেছিলাম এই ক্লাসের শুরুতে বা এই ক্লাসের আগে, যে তোমরা এই কবিতাটা আসলে ক্লাস থেকে কিভাবে চাও। তোমরা কি এই কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা চাও, নাকি তোমরা এই কবিতাটার একটা ওভারঅল সামারি চাও? সেখানেও তোমরা আমাকে সবচেয়ে বেশি যে উত্তরটা দিয়েছো সেটা হচ্ছে তোমরা এই কবিতাটা লাইন বাই লাইন পড়তে চাও। অর্থাৎ আমিও তোমরা যেভাবে পড়তে চাচ্ছ সেভাবে পড়ানোর ব্যাপারে আগ্রহী। আমিও তোমাদেরকে এই কবিতাটা লাইন বাই লাইন পড়াবো। দেখি কমেন্টে কে কোথা থেকে জয়েন করেছে। সাকিব আমাদের সাথে জয়েন করেছে নারায়ণগঞ্জ থেকে, সালমান জয়েন করেছে রাজশাহী থেকে, আমাদের সাথে জয়েন করেছে দীপঙ্কর, আর আমাদের সাথে জয়েন করেছে নওগাঁ থেকে রাইদ হাসান, আমাদের সাথে সাকিব জয়েন করেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। সাকিবকে ওয়েলকাম। সাকিব, আরেকজন সাকিব বলছেন হাই ব্রো, হ্যালো। দুয়া ইসলাম ঢাকা থেকে বলছে, যশোর থেকে দেখছে আমাদেরকে মুশফিক, আমাদেরকে শাহরুখ আলম দেখছে রাজশাহী থেকে, কুমিল্লা থেকে খোকা দেখছে আমাদেরকে, জয় দেখছে কক্সবাজার থেকে, নেত্রকোনা থেকে আমাদেরকে মুস্তাকিম দেখছে, রূপক শাহ দেখছে সিরাজগঞ্জ থেকে। ঠিক আছে, জুয়েল আমাদেরকে দেখছে ঢাকা থেকে, আর জয় আবার বলেছে লাইন বাই লাইন। ঠিক আছে, আমরা তাহলে লাইন বাই লাইন কবিতাটা পড়বো, তোমরা যেভাবে চাও ঠিক সেভাবে। শুরু করা যাক তাহলে। প্রথমে আসো কবিতাটা পড়া যাক। আমরা ইতোমধ্যেই জানি যে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, বা আমাদের আজকের ক্লাসে পড়ানোর বিষয় হচ্ছে লোক লোকান্তর। তোমাদের অনেক বন্ধুদেরই যেহেতু সমস্যা আছে এই কবিতাটা বোঝার ক্ষেত্রে, তোমরা সবাই এই কবিতাটা যে ক্লাসটা নিচ্ছি সেটা একটু শেয়ার করে দাও তোমাদের নিজেদের টাইমলাইন থেকে। তাতে কিন্তু দুইটা লাভ আছে। একটা লাভ হচ্ছে, যদি পরবর্তীতে তোমার কখনো আবার কোনো অংশ নিয়ে কোনো কনফিউশন থাকে, কিংবা পরীক্ষার আগে যদি তুমি কোনো অংশকে আরেকবার ঝালাই করে নিতে চাও, তখন সহজেই তোমার টাইমলাইন থেকে তুমি সেই লাইভ ভিডিওটা চালিয়ে আরেকবার দেখে নিতে পারবে। গ্রুপে এত বেশি ফটো, এত বেশি কমেন্ট, এত বেশি লাইভ ভিডিও আসতে থাকে যে আমাদের পক্ষ থেকে কিন্তু গ্রুপ থেকে এটা খুঁজে বের করা অনেক কঠিন। আসো তাহলে শুরু করা যাক। আচ্ছা, নিশাত ইয়াসমিন জয়েন করেছে ঢাকা থেকে, হাসান জয়েন করেছে চাঁদপুর থেকে, প্রিয়াঙ্কা ফরিদপুর থেকে, আর কুমিল্লা থেকে খোকা জয়েন করেছে। শুরু করা যাক তাহলে। লোক লোকান্তর কবিতাটা লিখেছেন কবি আল মাহমুদ। যে কোনো কবির ক্ষেত্রে, যে কোনো কবিতার ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো সৃজনশীল প্রশ্নোত্তরে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা কবিতা কে লিখেছেন সেটা মনে রাখা। কারণ একটা কবিতা কে লিখেছেন এটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সবসময় মনে রাখতে পারবো যে কবিতাটার সারমর্ম আসলে কবি কি বোঝাতে চেয়েছেন। কেন ব্যাপারটা বলছি, মনে করো যখন আমরা কাজী নজরুল ইসলামের কোনো কবিতা পড়ি, তখন আমরা সাথে সাথে বুঝতে পারি যে সেখানে বিদ্রোহের কথা বলা হয়েছে, সেখানে সাম্যের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের কাছে কিন্তু কবি কাজী নজরুল ইসলামের একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স বা তার একটা চরিত্রায়ন আছে।
এই কারণেই আমাদের ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হয়। তো আসো আজকে আমরা দেখি কবি আল মাহমুদ তিনি কেমন কবি। কবি আল মাহমুদ একজন গ্রাম বাংলাকে ভালোবাসা কবি, অর্থাৎ তিনি গ্রাম বাংলার রূপ নিয়ে অথবা গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে কথা বলেন। তার মানে বুঝতেই পারছো কবি আল মাহমুদের কবিতাগুলো পড়লে আমরা গ্রাম বাংলা সম্পর্কে জানতে পারবো, গ্রাম বাংলার রূপ ঐতিহ্য সম্পর্কে জানতে পারবো। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে একজন কবির কিংবা একজন সাহিত্যিকের যদি একটা কমন ক্যারেক্টারিস্টিক্স থাকে কিংবা তার লেখার যদি একটা কমন প্যাটার্ন থাকে, তার মানে কিন্তু এই না যে তার সকল গল্প সকল কবিতা সেই স্টাইলকেই ফলো করবে, সেই প্যাটার্নকেই ফলো করবে, কিংবা সবসময় যে কাজী নজরুল ইসলাম সাম্যের কথা বলবেন, বিদ্রোহের কথা বলবেন, যুদ্ধ সংগ্রামের কথা বলবেন, তা কিন্তু না। কখনো কখনো কাজী নজরুল ইসলাম কিন্তু প্রেমের কথা বলেছেন, কখনো কখনো কাজী নজরুল ইসলাম বিরহের কথাও বলেছেন। অর্থাৎ এই ব্যাপারগুলো আমাদের খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে। দেখি আমাদের সাথে আর কে জয়েন করেছে, কমেন্ট সেকশন চেক করি। আচ্ছা, আমাদের সাথে নীরব জয়েন করেছে নীলফামারী থেকে, আমাদের সাথে কাপিল জয়েন করেছে চট্টগ্রাম থেকে, আল রাব্বি সিমেন্স আমাদেরকে দেখছে, আমাদের সাথে পটুয়াখালী থেকে জয়েন করেছে রাহাত, আমাদেরকে নাকিব ইসলাম দেখছে, চট্টগ্রাম থেকে শাহিদা খান দেখছে, আমাদেরকে নিশাত ইয়াসমিন ঢাকা থেকে দেখছে। তারপর এরপর আমাদেরকে রংপুর থেকে দেখছে সুমিত হাসান। শুরু করা যাক তাহলে কবিতাটা, আসো। আমরা আমাদের এই যে সম্পূর্ণ কবিতাটা, এই কবিতাটাকে 4টা ভাগে ভাগ করতে পারবো। আমরা ইতোমধ্যেই জানি যে আমাদের পুরো যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে 14 লাইনের একটা কবিতা। এটার পর অবশ্যই তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, একটা 14 লাইনের কবিতাকে কিভাবে 4 ভাগে ভাগ করা যায়। এটার একটা চমৎকার কারণ আছে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম কবিতা মানে কিরকম, কবিতা হচ্ছে একটা অন্তমিল থাকবে, অর্থাৎ একটা লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকতেই হবে। যদি সেটা না থাকে তাহলে আমি ভাবতাম যে সেটা বোধহয় কবিতা হয়নি। কিন্তু পরবর্তীতে একটু যখন বড় হয়েছি তখন আস্তে আস্তে এই ভুল ধারণাগুলো আমার ভাঙে এবং আমি বুঝতে পারি যে আসলে আমি আকাশ তুমি বাতাস এগুলোর পাশাপাশি অন্যান্য যে সকল গদ্য ছন্দে লেখা কবিতা রয়েছে সেগুলো কবিতা। আসো তাহলে দেখি কিভাবে 4 ভাগে ভাগ করা হয়েছে কবিতাটাকে। শুরু করা যাক। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। অর্থাৎ কবি একেবারে শুরুর 2টা লাইনে কি বলেছে এটা একটু বোঝার চেষ্টা করি। আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। তার মানে কবি একেবারে শুরুতেই যে জিনিসটির কথা বলতে চেয়েছেন সেটা হচ্ছে তার চেতনার কথা বলতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে এই চেতনা আসলে কোন চেতনা? এই চেতনা কি স্বাধীনতার চেতনা, কিংবা এই চেতনা কি সংগ্রামের চেতনা, কিংবা এই চেতনাটা দিয়ে আসলে কবি কি বোঝাতে চেয়েছেন? কবি এখানে এই চেতনাটা হচ্ছে তার কবি সত্তার কিংবা তার কবিতার চেতনার কথা বোঝাতে চেয়েছেন। এটা আমরা একটু স্পষ্টভাবে মাথায় রাখবো, অর্থাৎ এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তারপর আমরা প্রথম 2টা লাইন থেকে দেখলাম আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, অর্থাৎ কবি তার এই যে চেতনাটা, এই চেতনাটাকে একটা সাদা পাখির সাথে তুলনা করছেন। তার মানে কি বন্ধুরা? তার মানে আমরা অনেক সময় কিন্তু আমাদের যে চেতনা রয়েছে কিংবা আমাদের যে মনোভঙ্গি আছে, মনোভাব আছে, এই জিনিসগুলোকে স্পষ্টভাবে চরিত্রায়ন করতে পারি না। তার মানে আমি বলতে পারি হয়তোবা যে আমি ভালো আছি কিংবা আমি খারাপ আছি, কিন্তু কখনো হয়তোবা আমি ভাষায় এটাকে রূপদান করতে পারি না যে আমি কতটা ভালো আছি কিংবা আমি কতটা খারাপ আছি, কিংবা আমি আমার যে ভাষাটা, এই ভাষাটাকে কখনো চরিত্রায়ন করতে পারি না কিংবা রূপটা প্রকাশ করতে পারি না। যেই কাজটা অত্যন্ত চমৎকারভাবে করেছেন কবি আল মাহমুদ, অর্থাৎ তিনি তার চেতনাটাকে একটা সাদা পাখির সাথে তুলনা করছেন প্রথম 2 লাইনে। অর্থাৎ তিনি বলছেন আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি, বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এখন প্রশ্ন হচ্ছে এই চন্দন জিনিসটা কি? বন্ধুরা তোমরা কি একটু লিখে জানাতে পারবে যে চন্দন জিনিসটা কে কে জানো? এটা লিখে জানাও যে ইয়েস অর নো, অর্থাৎ চন্দন এটার সাথে কে কে পরিচিত সেটা আমাদেরকে একটু কমেন্টে লিখে জানাও। আমাদের সাথে প্রীতি জয়েন করেছে, আমাদের সাথে পটুয়াখালী থেকে জয়েন করেছে রাহাত হোসাইন। আচ্ছা, ময়মনসিংহ থেকে সিফাত দেখছে আমাদেরকে।
রাব্বি হাসান একটা প্রশ্ন জানতে চেয়েছে যে সাদা পাখি মানে কি। আচ্ছা, এটা একটু বোঝাই যে সাদা পাখি বলতে কি বোঝানো হচ্ছে। সাদা পাখি বলতে এখানে আসলে শুভ্রতাকে নির্দেশিত করা হচ্ছে, অর্থাৎ শুভ্রতা, স্বচ্ছতা, ভালো, এই জিনিসগুলোকে আসলে নির্দিষ্ট করে বলা হচ্ছে। তার মানে কি বন্ধুরা? তার মানে হচ্ছে সাদা পাখি বলতে কবি আল মাহমুদ তার যে কাব্য চেতনাটাকে বোঝাচ্ছেন, এই কাব্য চেতনাটা আসলে কখনো কোনো অশুভ্র কোনো কিছুর সাথে মেলানো যায় না, এমনটাই তিনি বলছেন। অর্থাৎ তিনি এটাকে একদম স্বচ্ছ ও ভালো বলে অভিহিত করার চেষ্টা করছেন। আচ্ছা, দেখি কে কে কমেন্টে লিখে জানিয়েছো চন্দন মানে হ্যাঁ, অনেকে ইয়েস লিখে জানিয়েছো। তারপরে হ্যাঁ, একজন আমাকে জয় অর্থ লিখে জানিয়েছে যে সুগন্ধিযুক্ত কাঠ বিশেষ। সাকিবুল ইসলাম শাফিন শ্রেয়া ঘোষ দেখছে। আচ্ছা, শ্রেয়া বলছে সে নিজেই চন্দনের মতো। তাবিরা বলছে হাই ভাইয়া। শ্রেয়া ঘোষ হাই দিচ্ছে। সাদা পাখি কেন? আচ্ছা, প্রশ্ন সাকিব আবার প্রশ্ন করেছে যে সাদা পাখি কেন। সাদা হচ্ছে শুভ্রতার একটা স্বরূপ হিসেবে কবি এখানে বোঝাতে চেয়েছেন, এজন্যই কবি বলছেন সাদা পাখি। আচ্ছা, তারপর আশা করি সবাই ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। এখন কবি বলছেন যে আমার এই যে মনের স্বরূপ সাদা পাখিটা, সেটা বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। তার মানে কবি একেবারে শুরুতেই আমরা যে কথাটা বললাম, কবি এখানে নিজের যে মানসিকতা সেটাকে রিলেট করেছেন তার গ্রাম বাংলার প্রকৃতির সাথে। অর্থাৎ কবি বলছেন তার যে কবিতা স্বরূপ চেতনাটা বা তার এই কাব্য প্রতিভার স্বরূপটা, সেটা একটা সাদা পাখির মতো। এবং এই পাখিটা কোথায় অবস্থান করছে? অর্থাৎ এই পাখিটা মূলত অবস্থান করছে এই গ্রাম বাংলার মাঝে। এই জিনিসটাই কবি বোঝাতে চেয়েছেন এই কথাটা বলে, যে বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। আশা করি সবার কাছে ব্যাপারটা পরিষ্কার। তারপর মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধে পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। প্রথম অংশটা কিন্তু আমরা দেখলাম, আমরা আগেই বলেছি বন্ধুরা যে আমরা কবিতাটাকে 4টা অংশে বিভক্ত করব। প্রথম অংশটা আমরা আগেই বলেছি, প্রথম অংশটা কি, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে। এখন আমরা দ্বিতীয় অংশটাতে যাই। আশা করি প্রথম অংশটা সবার কাছে পরিষ্কার। কারো যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, কোনো কনফিউশন থাকে, আমাদেরকে কমেন্টে লিখে জানাও। আচ্ছা, দীপ দত্ত আমাদেরকে বলছে সুগন্ধি কাঠের গাছ। আমাদেরকে ফেরদৌস বলছে হাই ভাইয়া। অর্থি আমাদেরকে ইয়েস বলছে। তারপর মারজানা রহমান ইয়েস বলছে। আয়শা আক্তার সালাম দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, প্রথম অংশটা আমরা বুঝে ফেলেছি, তাহলে প্রথম অংশ নিয়ে কারো কোনো সমস্যা নেই। এবার আসা যাক দ্বিতীয় অংশে কবিতাটা। মাথার ওপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধে পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁট তার। এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? এখানে কবি দুইটা জিনিস বোঝাতে চেয়েছেন। এক, সেটা হচ্ছে গ্রাম বাংলার যে প্রকৃতি, সেটা একটা রহস্যময়তার কথা। অর্থাৎ গ্রাম বাংলার প্রকৃতি দেখলে আমরা সব সময় আসলে বুঝতে পারি না যে এই ব্যাপারটা কেন হচ্ছে। হয়তোবা কখন দেখলে ঝুম বৃষ্টি নামছে, আবার তার পরপরে দেখলে যে রোদ উঠে গেছে কিংবা রংধনুর দেখা পাওয়া যাচ্ছে। এই যে আমাদের গ্রাম বাংলা অনেক বেশি রহস্যপূর্ণ, কিংবা আমাদের গ্রাম বাংলার প্রকৃতি অনেক বেশি আনপ্রেডিক্টেবল, মানে আগে থেকেই বোঝা যায় না যে কখন কি হবে, এই ব্যাপারটাকে রহস্যপূর্ণ হিসেবে কবি বোঝাতে চাচ্ছেন। এবং তার পাশাপাশি একটা জিনিস বোঝা জরুরি, যে কবি এটাও কিন্তু বলছেন যে তার যে কাব্য প্রতিভাটা কিংবা তার যে চেতনাটা, এই চেতনাটাও একই রকম। অর্থাৎ কবি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি যেমন রহস্যপূর্ণ, ঠিক সেরকম ভাবেই আমাদের এই যে কবি আল মাহমুদ তার যে কাব্য প্রতিভাটা, তার কাব্য প্রতিভার স্বরূপটাও এরকম রহস্যপূর্ণ। আচ্ছা, এরপর কবি এই যে প্রথমে কিছু অংশ কথা বলেছেন, যে দোলে বন্য পানলতা, সুগন্ধ পরাগের কথা বলছেন এবং পাখির ঠোঁটের কথা বলছেন, এই জিনিসটা একটু বুঝি। আচ্ছা, তার পাশাপাশি দেখি কেউ আমাদের সাথে নতুন করে জয়েন করলো কিনা, আমরা একটু কমেন্ট পড়ে দেখে আসি। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে যে লোক লোকান্তর বলতে আসলে কি বোঝায়। এটা কিন্তু খুব চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। লোক লোকান্তর বলতে বোঝায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, অর্থাৎ একটা জনপদ থেকে আরেকটা জনপদে চলে যাওয়া, কিংবা আমার যে সমাজ রয়েছে অথবা কবি যে সমাজে বসবাস করেন,
সকল সমাজেরই একটা নির্দিষ্ট কাঠামো আছে, সকল সমাজেরই একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, কিছু নিয়ম নীতি আছে। কখনো কখনো কবি যদি মনে করেন যে এই নিয়ম নীতিগুলো আসলে তার জন্য মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, কিংবা তার জন্য এগুলো মেনে নেওয়া কষ্টসাধ্য, তখন তিনি তার বিরুদ্ধাচরণ করতেও বিন্দুমাত্র পিছপা হন না। এই কথাটাই কবি বলছেন। আকাশ আমাদের সাথে জয়েন করেছে রাজবাড়ি থেকে। আচ্ছা, তারপর আমাদের সাথে আসিফ ইসলাম জয়েন করেছে, হাই ভাইয়া বলছে। এখন লোক লোকান্তর বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ কবি বলছেন যে তিনি এই সমাজের সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে তার কাব্য প্রতিভাটাকে প্রকাশ করতে চান, কিংবা তার যে কবি সত্তা সেটাকে তুলে ধরতে চান। তার মানে তার যে লোকান্তর রয়েছে, অর্থাৎ তার যে সমাজ রয়েছে, এই সমাজের ধরাবাঁধা নিয়ম মেনে চলতে তিনি বাধ্য নন, এই সমাজের ধরাবাঁধা নিয়ম মেনে কবিতা লিখতেও তিনি বাধ্য নন। এই কথাটাই তিনি বলছেন। আচ্ছা, তারপর আমাদের সাথে জয়েন করেছে ফাতেমা, জয়েন করেছে। শাফিন জানতে চেয়েছে হাতের লেখা ভালো করব কিভাবে, এটা নিয়ে টিপস দেওয়া হবে। আচ্ছা, লিখে রাখি, এটা যেহেতু অনেকেই অনেকবার জানতে চেয়েছে। HW মানে হোমওয়ার্ক না, হ্যান্ড রাইটিং, লিখে রাখলাম। তো আমাদের কবিতার দ্বিতীয় অংশটাও আমরা জেনে ফেললাম, সেটা হচ্ছে মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে। বনচারী মানে কি? মানে হচ্ছে বনে চরে যে, তার মানে যেই বাতাসটা হচ্ছে বন্য বাতাস, অর্থাৎ যে বাতাসটার অবস্থান হচ্ছে বনে জঙ্গলে, সেই বাতাসটার কথা বলা হচ্ছে। তার মানে একেবারেই প্রাকৃতিক বাতাস, ফ্যানের বাতাস না, কিংবা এসির বাতাস না। দুটো অংশ পড়ে ফেললাম। মাথার উপরে নিচে বন্যচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা, সুগন্ধে পরাগে মাখামাখি হয়ে আছে ঠোঁটটা। কার ঠোঁট? কবির ঠোঁট না, কিন্তু কবি তার চেতনাকে যে পাখি দিয়ে প্রকাশ করছেন তার ঠোঁটের কথা বলা হচ্ছে। আশা করি কেউ এই ভুলটা করবা না, কেউ এটা লিখে দিবা না যে যদি প্রশ্নে আসে যে কার ঠোঁটের কথা বলা হচ্ছে, কেউ কিন্তু এটা লিখে দিবে না যে কবি আল মাহমুদের ঠোঁটের কথা বলা হচ্ছে। কবি আল মাহমুদ তার কাব্য চেতনাকে যেই পাখি দিয়ে প্রকাশ করছেন, সেই পাখিটার ঠোঁটের কথা বলা হচ্ছে। আচ্ছা, ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে জয়েন করেছে রিমি দাস, আর বরিশাল থেকে জয়েন করেছে আফরিন জাহান অর্থী। ঠিক আছে, দুটো অংশ হয়ে গেল। এখন আমরা যাব কবিতাটার তৃতীয় অংশে। কবিতাটার তৃতীয় অংশ কি বলছে? আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং। এটা একটু বুঝি। আমরা কি একটু ধীরে ধীরে আগালে সুবিধা হয় তোমাদের জন্য? অনেকেই হয়তো বা দ্রুত বললে বুঝতে কিংবা ক্যাচ করতে একটু সমস্যা ফেস করতে পারো। তোমরা যদি চাও যে আমি আরেকটু ধীরে পড়াই, তাহলে তোমরা ইয়েস লিখে জানাও আমাদেরকে কমেন্টে, তাহলে আমার জন্য সুবিধা হয় যে আমি কিভাবে আসলে পড়াবো। তোমরা একটু কমেন্টে ইয়েস লিখে জানাবে যে যদি চাও আমি আরেকটু স্লো পড়াই, তাহলে ধীরে ধীরে যদি পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়, তাহলে আমি অবশ্যই ধীরে ধীরে পড়াবো। দেখি তোমরা আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাও। বরিশাল থেকে আমাদের সাথে জয়েন করেছে মেঘা। মেঘা কিন্তু আমাদের ক্লাসের নিয়মিত শিক্ষার্থী, সবসময় আমাদের ক্লাস নিয়মিত করে। মারজানা ইয়েস স্যার বলছে, অর্থাৎ মারজানা বলছে যে আরেকটু আস্তে পড়ালে ভালো হয়। দীপ দত্ত মির্জাপুর থেকে জয়েন করেছে। সুমাইয়া হাসান ইয়েস বলছে। হিমেল গোস্বামী বলছে ইয়েস, একটু স্লো পড়ান। আচ্ছা, ঐশী চক্রবর্তী বলছে জনপদটা কি একটু বলবেন? হ্যাঁ বলবো। কবিতা ইয়েস বলছে। রিফাত আহমেদ আমাদেরকে চুয়াডাঙ্গা থেকে জয়েন করেছে। তারপরে আমাদেরকে জয়েন করেছে আসিফ ইসলাম, এটাই ঠিক আছে বলছে, কিন্তু বেশিরভাগ মানুষজনই বলছে আরেকটু আস্তে পড়াতে। ঠিক আছে, তাহলে একটু ধীরে ধীরে পড়ানো যাক। তার আগে একটা প্রশ্ন এসেছিল, প্রশ্নটা হচ্ছে জনপদ কি? জনপদ মানে হচ্ছে খুবই সহজ। জনপদ মানে হচ্ছে যেখানে মানুষ বসবাস করে। অর্থাৎ তুমি যে সমাজে, তুমি যে গ্রামে কিংবা তুমি যে শহরে বসবাস করো, যে কমিউনিটিতে বসবাস করো, অথবা যে কলোনিতে বসবাস করো, সেটাই হচ্ছে তোমার জনপদ। অর্থাৎ আমরা যখন কোনো লোকালিটি এই কথাটা বলি, তখন কিন্তু অনেক সহজে বুঝে ফেলি যে আসলে কিসের কথা বলা হচ্ছে। লোকালিটিরই বাংলা হচ্ছে জনপদ। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এবার একটু কমেন্ট করে জানাও যদি এই স্পিডে পড়াই কিংবা এই গতিতে পড়াই, তাহলে সবাই বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে ইয়েস লিখে জানাও, আর যদি আরো আস্তে পড়ানো লাগে তাহলে নো লিখে জানাও। দেখা যাক। সাকিবুল ইসলাম শাফিন একাই 7-8টা কমেন্ট করেছে নো লিখে। রেহান আজিম আমাদের সাথে জয়েন করেছে, বলেছে আমি আছি। ধন্যবাদ রেহান আজিমকে। তারপর আমাদের সাথে জয়েন করেছে
মারজানা রহমান ইয়েস বলছে, হ্যাঁ পারছি, বুঝতে পারছি, ঠিক আছে আমি তাহলে এই গতিটাতেই পড়াই। তারপরের অংশ, আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং, পা সবুজ, নখ তীব্র লাল। এটা একটু মাথায় রাখি, এটা কিন্তু অবজেক্টিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পা কি রঙের? পা হচ্ছে সবুজ। আর নখ কি রঙের? নখ হচ্ছে তীব্র লাল রং। এটা একটু লিখে রাখি আমরা, যাতে তোমাদেরও মনে থাকে। নখ কি রকম লাল এটাও মনে রাখতে হবে, সেটা হচ্ছে তীব্র লাল। ঠিক আছে, আশা করি মনে থাকবে। তারপর, যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। ইতোমধ্যে কিন্তু আমরা চন্দন শব্দটা কি সেটার অর্থ জেনেছি। চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপর। এখানে কিন্তু আমাদের অনেকেরই একটা কনফিউশন হয়, আমরা অনেক সময় লিখি যে নারী শব্দটা বানান আমরা ভুল লিখে ফেলি এক্ষেত্রে। অর্থাৎ আমরা এভাবে নারী লিখে ফেলি, ন আকার, র দীর্ঘ ইকার। এইখানে নারী লিখলে এটার অর্থ হচ্ছে উইমেন, যেটা আসলে আমাদের কবিতার বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ আমরা এখানে নারী লিখব দন্তন্য আকার, র রস্ব ইকার, অর্থাৎ হচ্ছে না পারি। না পারাকে এখানে নির্দেশ করা হচ্ছে। আশা করি বুঝেছো। একবার স্কুলে থাকাকালীন আমার এক বন্ধু পরীক্ষার খাতায় লিখেছে যে নারীর টানে ঘরে ফিরি। অর্থাৎ ওই যে নারীর টানে কিংবা মায়ের টানে ঘরে ফেরার ব্যাপারটাকে ঈদের ছুটিতে সে কি করে, এটা যখন সে পরীক্ষার খাতায় লিখেছে, সে লিখেছে কি জানো? সে লিখেছে আমি নারীর টানে ঘরে ফিরি। এটা তার লেখার কথা ছিল, কিন্তু সে লিখে ফেলেছে সে নারীর টানে ঘরে ফেরে। বোঝে যাচ্ছে যে বলাই বাহুল্য যে পরীক্ষায় তার খাতা কেটে দেওয়া হয়েছিল। এই ভুলগুলো আমরা কিন্তু করব না, যে এই জিনিসগুলোর উচ্চারণ একই রকম, সেটা একটু ভালো মতো মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দীপ্ত দত্ত জানতে চেয়েছে নখ তীব্র লাল মানে কি। তারপর আমাদেরকে লাদেন জানতে চেয়েছে যে তন্ত্র মন্ত্র মানে কি। হ্যাঁ, এটাও বলছি। আর কোনো প্রশ্ন কি আছে? ঠিক আছে, তোমরা যারা এখনো শেয়ার করোনি মেঘার মতো, তারা কিন্তু শেয়ার করে সবাইকে জানিয়ে দাও যে একটা চমৎকার ক্লাস আমরা সব বন্ধুরা একসাথে মিলে করছি। দুইটা প্রশ্ন এসেছে, আশা করি তোমাদের কাছে নারী, নারী এবং নারী এই তিনটা জিনিস একেবারে স্পষ্ট। নারী মানে হচ্ছে না পারি, এই জিনিসটা আপাতত বুঝলেই চলবে। অন্তত এই ভিডিওতে নারী কিংবা নারী সম্পর্কে অর্থাৎ উইমেন সম্পর্কে আমরা আলোচনা না করলেও চলবে, আমরা নারী বা না পারি সম্পর্কে জানবো। দুইটা প্রশ্ন এসেছে। একটা প্রশ্ন হচ্ছে কেন এখানে সবুজ পায়ের কথা বলা হচ্ছে আর কেন এখানে লাল নখের কথা বলা হচ্ছে। আমরা এটা খুব সহজেই বুঝতে পারি যে আমাদের দেশের যে জাতীয় পতাকা, এই পতাকা কোন জিনিসটাকে প্রতিফলন করে। এটা কিন্তু প্রতিফলন করে আমাদের প্রকৃতিকে, একইভাবে এটা প্রতিফলন করে রক্তিম সূর্যকে, স্বাধীনতার রক্তিম সূর্যকে। অর্থাৎ যখন কবি আল মাহমুদ এখানে লাল এবং সবুজ এই দুইটা অংশের কথা, এই দুইটা রঙের কথা বলছেন, তিনিও আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের যে মুক্তির একটা চিহ্ন কিংবা আমাদের যে মুক্তির একটা স্বরূপ, আমাদের মুক্তির যে প্রতিফলন, সেটি তার কাব্য প্রতিভার উপর কিভাবে প্রতিফলিত হয় কিংবা সেটি কিভাবে তার কাব্য চেতনাকে প্রভাবিত করে সেটি বলছেন। এ কারণে তিনি দুইটা রঙের কথা বলছেন। কোন দুইটা রং সবাই আশা করি এতক্ষণে জেনে ফেলেছো। আমাদেরকে একটু লিখে জানাও যে কবি আল মাহমুদ এই কবিতায় কোন দুইটা রঙের কথা বলেছে। দেখি ঝটপট আমাদেরকে কমেন্টে লিখে জানাও তো কে কে অলরেডি বুঝে ফেলেছো বা এখনই মনে রাখতে পারবে যে কোন দুইটা রঙের কথা কবি বলেছেন, লিখে জানাও। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে যে কাটা সুপারির রঙের কথা এখানে কেন বলা হয়েছে। কাটা সুপারির রঙের কথা বলা হয়েছে কারণ হচ্ছে এক, যে কাটা সুপারির যে রংটা, এই রংটা হচ্ছে ইউনিক একটা রং। তার মানে কি, আমরা আমাদের এই যে বিভিন্ন রং রয়েছে, সুপারি কিংবা হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আমরা যে বন জঙ্গলের যে সবুজ রং দেখি কিংবা হচ্ছে আকাশে সূর্য লাল দেখি, এরকম বিভিন্ন রং রয়েছে যে রঙগুলো অনেক বেশি কমন বা এই রঙগুলো অনেক বেশি সর্বত্র দেখা যায়। কিন্তু এই যে সুপারির কাটা রংটা,
এমন একটা ইউনিক টাইপের রং বা এমন একটা একক ধরনের রং যে রংটা সব জায়গায় দেখা যায় না, এই কারণে এই রংটার কথা আলাদা করে বলা হচ্ছে। আচ্ছা, তারপর কবি বলছেন তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল। তার মানে কি? তার মানে কবি একটা জিনিস বলছেন, সেটা হচ্ছে ওই যে একেবারে শুরুতেই কথা বলেছিলাম যে রহস্যের, কবি বলতে চাচ্ছেন যে আমাদের গ্রাম বাংলার যে প্রকৃতিটা আছে সেই প্রকৃতিটাও রহস্যপূর্ণ। কিরকম রহস্যপূর্ণ? একেবারে তন্ত্রে মন্ত্রে ছাওয়া রহস্যপূর্ণ। তার মানেটাকে একটু বুঝি। আমরা কিন্তু ক্লাসের একেবারে শুরুতেই বলেছি যে আমাদের প্রকৃতিটা এমন ধরনের রহস্যপূর্ণ বা এমন আনপ্রেডিক্টেবল, কিংবা যেটা আমরা আগে থেকেই ধারণা করতে পারি না যে প্রকৃতিটা এমন আচরণ করছে কেন, কখন বৃষ্টি হবে কিংবা কখন রোদ উঠবে, কখন প্রচন্ড ঝড় বয়ে যাবে, আমরা অনেক সময় আগে থেকে এটা বুঝতে পারি না। এই কারণে প্রকৃতির অনেক আচরণ আমাদের কাছে অনেক রহস্যপূর্ণ মনে হয়। একই কথাই কবি বলছেন তন্ত্রমন্ত্রের কথা দিয়ে। তার মানে হচ্ছে এই যে আমাদের প্রকৃতিটা আনপ্রেডিক্টেবল, আমরা আগে থেকে বুঝি না প্রকৃতি কিরকম আচরণ করবে, অর্থাৎ একটা রহস্যের ব্যাপার আছে। আমরা একেবারে ঝড় হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা হয়তো বা অনেক সময় জানি না যে ঝড় হবে, কিংবা রোদ ওঠার আগেও আমরা জানি না যে রোদ উঠবে। এই ব্যাপারগুলোই কবি বলেছেন তার কবিতার ক্ষেত্র। সেটা কিরকম? তার মানে কবি বলতে চাচ্ছেন আমাদের গ্রাম বাংলা যেরকম রহস্যপূর্ণ, সবসময় বোঝা যায় না যেটা কেন এরকম আচরণ করছেন। কবির যে কাব্য চেতনা, কবির যে কাব্য প্রতিভা, সেটা অনেকটা এরকম। তার মানে কখন তিনি কোন কবিতা লিখবেন তা আগে থেকে বোঝা খুব কঠিন, এই কথাটাই কবি বলতে চাচ্ছেন। আচ্ছা, তারপর ঐশী চক্রবর্তী জানতে চেয়েছে তন্ত্র মানে কি। মন্ত্র আর তন্ত্র বলতে আসলে একই জিনিসকেই বোঝানো হয়, আলাদা করে খুব একটা পার্থক্য এখানে নেই। তারপর হ্যাঁ, আমাদেরকে সঠিক উত্তর দিয়েছে হিমেল, রেড অ্যান্ড গ্রিন বলছে। রেমন বলছে রেড অ্যান্ড গ্রিন। শান্ত রেড অ্যান্ড গ্রিন বলছে। তারপরে শাফি আমাদেরকে বলছে রেড অ্যান্ড গ্রিন। মারজানা রেড অ্যান্ড গ্রিন বলছে। হ্যাঁ, সবাই আমরা লাল আর সবুজ এই দুইটা রঙের কথা জেনে ফেলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এরপর হচ্ছে যেটা বলা হচ্ছে যে চন্দনের ডালের কথা বলা হচ্ছে, তারপরের লাইনটা অর্থাৎ তৃতীয় অংশের শেষ যে লাইনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপর। এই কথাটার মানে কি? যে চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের ওপর, তার মানে কবি একটা জিনিসে একটু শঙ্কিত বা একটা জিনিস তিনি একটু আশঙ্কা করছেন। সেটা কি রকম? সেটা হচ্ছে যে আমাদের আশপাশে অসংখ্য সৌন্দর্য আছে, আমাদের আশপাশে প্রকৃতি থেকে গ্রহণ করার অসংখ্য জিনিস আছে, কিন্তু এক জীবনে হয়তোবা এত কিছু গ্রহণ করা সম্ভব নয়, অথবা এক জীবনে এত কিছু গ্রহণ করতে গেলে হয়তোবা দেখা যাবে কোনো কিছুই দিন শেষে আর আমরা গ্রহণ করতে পারছি না। এই কারণে কবি একটা কথা বলছেন, চোখ যে রাখতে নারী কিংবা চোখ যে রাখতে না পারি এত বন্য ঝোপের ওপর। তার মানে কি? তার মানে কবি বলতে চাইছেন এত যে গ্রাম বাংলার সৌন্দর্য, বন জঙ্গল, সুজলা সুফলা, শস্য শ্যামলা, আমাদের এই যে চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের সকল সৌন্দর্য আহরণ করা কবি হিসেবে হয়তো সবসময় তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার মানে হচ্ছে তিনি একটা জিনিস এখানে স্পষ্ট বোঝাতে চেয়েছেন যে একজন কবি হিসেবে আল মাহমুদ একটা কাজ করছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তিনি গ্রাম বাংলার প্রকৃতিকে অনুধাবন করছেন, সৌন্দর্যটাকে অনুধাবন করছেন, কিন্তু একই সাথে তিনি তার অপারগতাও স্বীকার করেছেন যে একজন কবি হিসেবে সকল কবিতায় সকল সৌন্দর্য ফুটিয়ে তোলা তার পক্ষে আসলে সম্ভব নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, তারপরে প্রশ্ন প্রশ্ন আমরা দেখলাম। এরপরে হচ্ছে আমরা তিনটা পার্ট কিন্তু দেখে ফেলেছি। এই তিনটা পার্টের শুরুর অংশটা একটু বলি, তাহলে তোমরা মার্ক করে রাখতে পারবে। তোমরা চাইলে তোমাদের বইতে অংশগুলো দেখে নিতে পারো শব্দার্থ অংশে। আমি একটু তোমাদেরকে বলে দেই, তোমরা প্রথম যে তিনটা অংশ শুরু করেছি এটা একটু মার্ক করে রাখো। প্রথম অংশটা হচ্ছে আমার চেতনা থেকে। আমার চেতনা থেকে প্রথম অংশটা শেষ হচ্ছে ডালে, এখানে গিয়ে। আশা করি সবাই মার্ক করে ফেলেছো প্রথম অংশ।
দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ শুরু হচ্ছে মাথার ওপরে নিচে থেকে শুরু করে ঠোঁট তার। মাথার ওপরে নিচে থেকে শুরু করে এই অংশটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেটা হচ্ছে ঠোঁট তার। আমাকে কিন্তু তোমরা এখন কমেন্ট করে জানাতে পারো এখানে কবি কার ঠোঁটের কথা বলছেন, অর্থাৎ এই যে ঠোঁট তার বলা হয়েছে এটা কার ঠোঁট, এটা একটু কমেন্টে লিখে জানাও। আমরা ইতোমধ্যে এটা জেনেছি, দেখি ক্লাসে তোমাদের মনোযোগ আছে কতটুকু। আচ্ছা, তারপর প্রথম দুইটা অংশ হয়ে গেল, এরপর আসি তৃতীয় অংশে। তার আগে তোমরা লিখে জানাও এখানে কার ঠোঁটের কথা বলা হয়েছে। 3 নং অংশ। 3 নং অংশটা শুরু হয়েছে আর দুটি চোখের কোটরে থেকে। এবং এই অংশটা গিয়ে শেষ হয়েছে বন্য ঝোপের ওপরে এখানে। আশা করি তোমরা সবাই এই তিনটা অংশ আলাদা করে দাগিয়ে ফেলেছো। দেখি তারপরে আমাদেরকে মাশরাফি উত্তর দিচ্ছে পাখির ঠোঁটের কথা বলা হয়েছে, আমাদেরকে আসিফ ইসলাম পাখির ঠোঁটের কথা বলছে, সোহা পাখির ঠোঁট বলছে, ইশরাত জাহান পাখির ঠোঁট বলছে, তারপর আয়শা আক্তার জয়েন করেছে, তারপর ফাতেমা মুশফিকা বার্ড বলছে পাখির কথাই বলছে। ঠিক আছে, আমাদেরকে নাফিস আহমেদ বলছে এই গল্পের মূল থিমটা বললে ভালো হয়, কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো আসলে গল্প না, এটা একটা কবিতা। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আমরা অবশ্যই লোকলোকান্তর কবিতাটা লাইন বাই লাইন যেহেতু সবাই বুঝতে এসেছে সেটা বোঝানোর পর অবশ্যই আমরা সারমর্মটাও বলবো বা পাঠ পরিচিতিটাও বলবো। আচ্ছা, মিশাত ইয়াসমিনও জানতে চেয়েছে যে লোকলোকান্তর কবিতার মূল ভাবটা কি। সিফাত সাকিব বলছে সাদা পাখির ঠোঁট, আয়শা আক্তার বলছে যেই পাখির কথা কবি বলছে সেই পাখি। ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিয়েছ, অসম্ভব মনোযোগী শিক্ষার্থী তোমরা। এখন আমরা কবিতাটার চতুর্থ অংশ যাচ্ছি, যেইটা হচ্ছে শেষ অংশ। তার মানে এই যে ঝোপের ওপরে এই পর্যন্ত তিনটা অংশ গেল না, তারপরে শেষ অংশটা 4 নম্বর অংশটা নিয়ে এখন কথা বলবো। আগে 4 নম্বর অংশটা একটু বলি। তাকাতে পারি না আমি রূপে যেন তার এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এই চেতনার মণি, মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি, সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। চমৎকার কয়েকটা লাইন আমরা পড়লাম, সমস্যা হচ্ছে লাইনগুলোর অর্থ বুঝলাম না, তাহলে লাভটা কি হবে? এই কারণে আমি কয়েকটা অর্থ একটু বলে দেই, কিংবা কয়েকটা জিনিস একটু পয়েন্ট আউট করে লিখে দেই, এগুলো একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সবাই খাতা কলম নিয়ে এগুলো টুকে রাখো, এবং ক্লাসের পরে তোমরা চাইলে তোমাদের অন্য বন্ধুদের সাথে যারা হয়তো বা ক্লাসটা করে নাই তাদের সাথে নোট আকারে লিখে এই ক্লাসটা শেয়ার করতে পারো। আসো দেখা যাক এই যে অংশটা তাকাতে পারি না আমি রূপে যেন, এখান থেকে একেবারে শেষ অংশ অর্থাৎ কবিতার আসন্ন বিজয় পর্যন্ত কোন কোন মূল শব্দ কিংবা কোন কোন পয়েন্ট আমরা যদি একটু টুকে রাখি, সেগুলোকে ইলাবোরেট করে সেগুলোকে আরেকটু বড় করে লিখে আমরা পরীক্ষায় চমৎকার নাম্বার ছিনিয়ে আনতে পারবো। প্রথমেই কবি কি বলছেন? কবি বলছেন একেবারে শুরুতে, অর্থাৎ এই যে চতুর্থ অংশটা শেষ অংশটার একেবারে শুরুতেই কবি আসলে সৃষ্টির প্রেরণার কথা বলছেন। তারপর কবি বলছেন একটা এন্টি স্ট্রাকচারালিজমের কথা। এই জিনিসটা বোঝাবো, আপাতত টুকে রাখো। তারপর কবি কি বলছেন? তারপর কবি শব্দসৌধের কথা বলছেন, এবং যেটা কবি বলতে চাচ্ছেন সহজ নয়। তারপর কবি কি বলছেন? তারপর কবি কবিতার সার্বভৌমত্বের কথা বলছেন, এবং কবিতার জয়ের কথা বলছেন। আসো দেখা যাক এই জিনিসগুলো বলতে আসলে কি বোঝাচ্ছে। দীপ দত্ত জানতে চেয়েছে আহত কবির গান মানে কি। মেঘা শুনতে পাচ্ছে
আচ্ছা, তারপর আয়েশা আক্তার, চেতনার মনি উজ্জ্বল হয় মানে কি? ঠিক আছে, সবগুলোর অর্থই আমরা বলছি। প্রথমেই শুরু করা যাক। কবি এই অংশে সৃষ্টির প্রেরণা বলতে কি বুঝিয়েছেন? সৃষ্টির প্রেরণা মানে কি? তার মানে তুমি মনে করো একজন কবি, কিংবা তুমি মনে করো একজন শিল্পী, তুমি হয়তোবা একজন সুরকার বা গীতিকার। তোমার মনে যদি এই সৃষ্টির প্রেরণাটা না থাকে, তুমি বেশি দিন কাজ করে যেতে পারবে না। তার মানে তুমি চিন্তা করবে একসময় নিজের এই কাজটার প্রতি বিরক্ত হয়ে যেতে পারো, তুমি বোর্ড হয়ে যেতে পারো, অর্থাৎ তোমার আর এই কাজটা ভালো না লাগতে পারে। এই কারণে যেটা সমস্যা হয় যে সৃষ্টির প্রেরণা যদি না থাকে, একজন মানুষ বেশি দিন একটা জিনিস নিয়ে হয়তোবা কাজ করে যেতে পারে না। এই কথাটাই কবি বলছেন যে তাকাতে পারি না আমি রূপে যেন তার এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মণি। চেতনার মণি যখন উজ্জ্বল হয়, এটা দিয়ে কবি কি বলছেন তার অর্থটা একটু বলি। আচ্ছা, তারপর আমাকে প্রশ্ন করে ছোটন মিয়া জানতে চেয়েছে যে সমস্ত রাধুনি কি? আসলে রাধুনি না, শব্দটা বাঁধুনি। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তারপর আমাকে জয় জানতে চেয়েছে চেতনা মানে কি? আচ্ছা, মিতু বলছে যে অনেক লেট করে ফেললাম, কোনো সমস্যা নেই, এখন থেকে জয়েন করো, বন্ধুদেরকে শেয়ার করে জানাও, তাহলে পরবর্তীতে বন্ধুরাও তোমাকে শেয়ার করে জানাতে পারবে, তাহলে আর এরপরের ক্লাসগুলোতে লেট হবে না। ঠিক আছে, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে তাকাতে পারি না আমি রূপে যেন তার এত ভয়, যখনই উজ্জ্বল হয় আমার এ চেতনার মণি। তার মানে কি এটা একটু বুঝি। খুবই সূক্ষ্মভাবে কবি এখানে একটা কথা বলেছেন। সেটা হচ্ছে আমাদের আশপাশে অনেক সৌন্দর্য আছে, গ্রাম বাংলা, এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝেছি। পরের অংশটা, আমরা সবাই একটা সমাজে বসবাস করি, সেই সমাজের কিছু নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হয়। কখনো দেখা যায় যে সমাজের এই নিয়ম নীতিগুলো কবির যে কাব্য প্রতিভা, কিংবা কবির যে কবি হিসেবে চেতনা, কিংবা তার যে মুক্তির আস্ফালন, অথবা তার যে স্বাধীনতার চেতনা, এগুলোর সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তার মানে সমাজ বলছে তুমি এইভাবে কবিতা লিখতে পারবে না, সমাজ বলছে তোমার কবিতায় এই ধরনের শব্দ থাকতে পারবে না, কিংবা তুমি এই একটা জিনিসের বিরুদ্ধাচরণ করতে পারবে না, বিরোধিতা করতে পারবে না। যখন এই ধরনের কথাগুলো বলা হয়, তখন কবি আল মাহমুদ বলছেন যে তার চেতনার মণিটা উজ্জ্বল হয়, অর্থাৎ তিনি আরো নিজস্ব শক্তিতে বলিয়ান হয়ে ওঠেন। তিনি মনে করেন যে না, যেহেতু আমাকে বাধা দেওয়া হচ্ছে, অবশ্যই আমাকে কাজটা করতেই হবে। তার মানে কি, ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তোমাকে যদি কোনো একটা কাজ করতে মানা করা হয়, তোমার যেমন সেই কাজটা করার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়, কবিও এখানে একই কথাই বলছেন। তার মানে সমাজ যখন তাকে বাধা দিচ্ছেন যে এইভাবে এই ধরনের কাজ করা যাবে না, তখনই কবি আরো বেশি আগ্রহী হয়ে উঠছেন, আরো বেশি উত্তেজিত হয়ে উঠছেন, আরো বেশি ইচ্ছুক হয়ে উঠছেন সমাজের সেই বাধাটা, সমাজের সেই নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাওয়ার, তার কবিতার মাধ্যমে সকল কিছুকে জয় করার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, হ্যাঁ, অনেকেই একটা প্রশ্ন জানতে চেয়েছো যে শাহিন আহমেদ জানতে চেয়েছে যে ছিঁড়ে যাবে সকল বাঁধুনি বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, এই কথাটাই বলছি, ছিঁড়ে যাবে সকল বাঁধুনি। এই কথাটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে এই যে এন্টি স্ট্রাকচার, এটার কথা, এই জিনিসটা কি এটা একটু বুঝি তো। ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, এটা দিয়ে বলা হচ্ছে একটা এন্টি স্ট্রাকচারের কথা। এই জিনিসটা একটু বুঝে নেই, খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা লিখলেও চমৎকার নাম্বার পাবে। সেটা হচ্ছে আমরা যে সমাজে বসবাস করি, কিংবা আমরা যে দেশে বসবাস করি, অথবা যে রিজিয়নে বসবাস করি, মনে করো তুমি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যভুক্ত কোনো রাষ্ট্রের নাগরিক, তখন তোমাকে কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম, আইন, কানুন, নীতি, এগুলো মেনে চলতে হয়। কখনো সেই জায়গায় যে ধরনের সংস্কৃতির চর্চা বেশিরভাগ ধরনের মানুষ করেন, তোমাকে সেগুলো মেনে চলতে হয়। তার মানে বুঝতেই পারা যাচ্ছে প্রত্যেকটা সমাজ একটা নির্দিষ্ট স্ট্রাকচারের উপর নির্ভর করে আগায়। এই স্ট্রাকচারটা কিরকম? তার মানে আমাদের সমাজের স্ট্রাকচারগুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, সমাজের স্ট্রাকচার বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে যে সমাজের সামাজিক কিছু সম্পর্ক রয়েছে। সেই সামাজিক সম্পর্কগুলো কিরকম? সামাজিক সম্পর্ক হচ্ছে যে সমাজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কিরকম প্রতিষ্ঠান? মনে করো পরিবার, এটা একটা প্রতিষ্ঠান। তারপর মনে করো বিয়ে, এটা একটা প্রতিষ্ঠান। এই জিনিসগুলোর মধ্যে সম্পর্কটা
আসলে সমাজের স্ট্রাকচারটাকে টিকিয়ে রাখে, সমাজকে সুসংহত রাখে, তার মানে সমাজকে ভেঙে পড়তে দেয় না। তো এই সকল যে বাধা ধরা নিয়ম কানুনগুলো রয়েছে, সেই বাধা ধরা নিয়ম কানুনগুলো যদি কবি আল মাহমুদের কাব্য চেতনার পরিপন্থী হয়, এমন যদি হয় যে কবিকে তার কাব্য প্রতিভা প্রকাশের ক্ষেত্রে বা বিকাশের ক্ষেত্রে সমাজের এই বাধা ধরা নিয়মগুলো বাধা দিচ্ছে, তাহলে তিনি সকল কিছুকে তোয়াক্কা না করে সামনে এগোনোর পক্ষপাতী। এজন্যই তিনি বলেছেন যে কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধনি। তার মানে তিনি কোনো কিছুই তোয়াক্কা করবেন না। আশা করি তোমরা সবাই উত্তরটা পেয়েছো। তারপর শেষ লাইনটার কথা জানতে চেয়েছে তানভীর, বলছে আহত কবির গান। হ্যাঁ, চমৎকার একটা লাইন। পুরো কবিতার মূল ভাব জানতে চেয়েছে একজন বন্ধু, অবশ্যই বোঝানো হবে। আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত বুঝতে পারলাম মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি, তারপর সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয়। তার মানে এই যে লোকালয়ের কথা শুরুতে বলা হচ্ছে, তার মানে যেই স্ট্রাকচারের উপর নির্ভর করে আমাদের সমাজগুলো টিকে থাকে, সেই স্ট্রাকচারকে কবি তোয়াক্কা করেন না, সেই স্ট্রাকচারের বিরোধিতা করেন কবি। তখন ধর্ম সমাজ লোকালয় কোনো কিছুই আর তার বাধা হয়ে দাঁড়াতে পারে না। তার মানে সমাজে থাকতে হলে আমাদেরকে সবসময় সেই সমাজের নিয়ম মেনে চলতে হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কবি বলছেন যে তার কবিতা লেখার জন্য কিংবা তার নিজের চেতনা প্রকাশের জন্য এমন যদি হয় যে সমাজের নিয়ম না মানায় তাকে সমাজ থেকে বিতাড়িত করা হলো, তারপরেও তার সেটা নিয়ে কোনো আক্ষেপ নাই, অর্থাৎ তিনি লোকালয় থেকে লোকান্তরে চলে যেতেও কোনো দ্বিধাবোধ করেন না। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার। আচ্ছা, সাকিব একটা প্রশ্ন জানতে চেয়েছে, সেটা হচ্ছে কবি এত সৌন্দর্যের কথা বলেছেন, তাহলে কবি নিজেই কেন সেই সৌন্দর্যের প্রতি তাকাতে আবার দ্বিধাবোধ করছেন কিংবা ভয় পাচ্ছেন? এই কথাটা কিন্তু আমরা ইতোমধ্যে একবার আলোচনা করেছি, তারপরেও আরেকবার বলি। সেটা হচ্ছে কবি এই কারণে ভয় পাচ্ছেন কারণ আমাদের আশপাশে এত বেশি সৌন্দর্য আছে যে সকল সৌন্দর্য আসলে আমাদের পক্ষে গ্রহণ করাটা সম্ভব না, কিংবা অনেক সময় দেখা যায় যে আমি সৌন্দর্যটা অনুধাবন করতে পারলেও সেই সৌন্দর্যটাকে সবার সামনে ফুটিয়ে তুলতে পারি না, সবাইকে দেখাতে পারি না যে আমি কত ভালোভাবে সৌন্দর্যটা বুঝতে পেরেছি। একেবারে সহজভাবে যদি তোমাদেরকে বোঝাই, মনে করো তুমি তোমার বাসা থেকে তোমার কলেজে যাচ্ছ, এই যে যাওয়ার পথে অসংখ্য জিনিস তুমি রাস্তায় দেখো, সবগুলো কি তুমি মনে রাখতে পারো? অনেক কিছু হয়তো বা সেখানে তোমার সুন্দর লাগে, অনেক কিছু হয়তো বা সেখানে তোমার অসুন্দর লাগে, কিন্তু যা কিছু সুন্দর লাগছে আর যা কিছু অসুন্দর লাগছে সকল কিছুর সম্পর্ক কিন্তু একটা অন্য ধারার, একটা অন্য ডাইমেনশনের সৌন্দর্য আমাদের সামনে এনে হাজির করে। কবি বলছেন সবসময় তার পক্ষে সম্ভব না সকল সৌন্দর্যকে এভাবে গ্যাদার করে বা ক্যাটার করে একটা আক্ষরিক সৌন্দর্যকে উপস্থাপন করা। তিনি চেষ্টা করেছেন অবশ্যই, কিন্তু সবসময় যে তার পক্ষে সম্ভব হয়েছে এই কথাটা তিনি বলছেন না। তারপর এরপর যেটা বলছি সেটা হচ্ছে যে শেষ অংশ একেবারে চলে এসেছে, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। এই জিনিসটা আরেকটু বোঝার চেষ্টা করি। আমরা ইতোমধ্যে বুঝে ফেলেছি যে সৃষ্টির প্রেরণা বলতে কি বোঝানো হয়েছে, ইতোমধ্যে আমরা বুঝে ফেলেছি যে কবি এন্টি স্ট্রাকচারের কথা বলতে কি বুঝিয়েছেন। তো এই এন্টি স্ট্রাকচারের শেষ অংশ হচ্ছে কবি বলছেন যে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান। তার মানে যেই সমাজেই কবি কিংবা প্রতিভাবান কারো কাছে যাওয়া হয়, সেই সমাজেই দেখা যায় যে তাকে হয়তো বা সমাজের রীতিনীতিগুলো নিয়মিত কষ্ট দিয়ে যাচ্ছে। কেন এই জিনিসটা হয় এটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ তারা একটা জিনিসকে যেভাবে চিন্তা ভাবনা করি, একজন শিল্পী, একজন গায়ক কিংবা একজন প্রতিভাবান মানুষ সেই জিনিসটাকে একইভাবে চিন্তা ভাবনা করেন না। কখনো কখনো তারা হয়তো বা একটা জিনিসকে অনেক বেশি বিমূর্ত ভাবে দেখেন, অন্য কোনো আঙ্গিকে দেখেন, অন্য কোনো ডাইমেনশনে দেখেন, যে জিনিসটা বোঝা হয়তো বা একজন সাধারণ মানুষ হিসেবে সবসময় আমাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। এই কারণটাতেই কবি বলছেন যেই সমাজে আমি যাই, সেই সমাজে আমি দেখি সেই সমাজের কবিরা আসলে আহত কবির গান গাইছে। তার মানে কবি বলতে চাচ্ছেন সকল সমাজেরই যে স্ট্রাকচার আছে, যেই কাঠামো রয়েছে, যে বাধা ধরা নিয়ম কানুন আছে, সেই বাধা ধরা নিয়ম কানুনগুলো সেই সমাজের কবি কিংবা অন্যান্য যারা প্রতিভাবান আছে তাদেরকে কষ্ট দেয়।
তাদেরকে বেঁধে রাখে, তাদের প্রতিভা বিকাশের পথ রুদ্ধ করে, তাদের প্রতিভাকে প্রকাশ করতে বাধা দেয়। আমরা আমাদের মানব সভ্যতার ইতিহাসে কিন্তু এমন জিনিস অনেকবার দেখেছি যে একজন মানুষ কিংবা একজন প্রতিভাবান মানুষ যখন তার সমাজ সংস্কৃতি কিংবা তার সময়ের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকেন, তখন তার সমাজ তাকে গ্রহণ করে না। এক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে, হয় সমাজ তাকে বাধা দান করে, সমাজ তাকে পদে পদে বঞ্চিত করে, একজন সামাজিক সদস্য হিসেবে তাকে অস্বীকার করে, তাকে বিতাড়ন করে, কখনো কখনো আমরা শাস্তি, এমনকি কখনো কখনো আমরা শুলে চড়াতেও দেখেছি, অর্থাৎ মৃত্যুদণ্ড পর্যন্ত দেখেছি। হয় এটা হলো, অথবা এমন হয় যে এই ধরনের প্রতিভাবান মানুষরা সমাজের সদস্য হিসেবে বেঁচে থাকার জন্য বা অন্তত বাঁচার অধিকারটা পাওয়ার জন্য, কোনোভাবে বঞ্চিত না হওয়ার জন্য সমাজের নিয়ম নীতিগুলো মানতে ভালো না লাগলেও হয়তোবা মেনে নেন। তখনই কবি বলছেন, তাই আমি সকল সমাজে গিয়েই আহত কবির গান শুনি। তার মানে যেই সমাজে আমরা যাই না কেন, সকল সমাজের অবস্থাটা একই রকম। সেখানে যারা কবি, সেখানে যারা সাহিত্যিক, তাদেরকে সেই সমাজের স্ট্রাকচার প্রতিনিয়ত কষ্ট দেয়। তারা সেটা মানতে বাধ্য না হলেও তাদেরকে মানতে বাধ্য করানো হয়। আশা করি সবার কাছে ব্যাপারটা পরিষ্কার। তারপর ঐশী চক্রবর্তী মাত্রই জানতে চাইলো যে আহত কবির গান মানে কি। এটা আমরা কিন্তু ইতোমধ্যে বলেছি। আহত কবির গান বলতে বোঝানো হচ্ছে যে যখন আমি একজন কবি এবং আমি দেখছি যে সমাজের কোনো কিছু আমাকে আমার প্রতিভা প্রকাশ কিংবা প্রতিভা বিকাশের পথে বাধা দিচ্ছে, তখন আমি সেই জিনিসটাকে মেনে নেই না, আমি মানসিকভাবে আহত হই। এই কারণে আহত কবির গানের কথা বলা হচ্ছে। তারপর কবি একটা কথা বলছেন যে হ্যাঁ, সমাজে অনেক সমস্যা আছে, তা ঠিক। এই কারণে সমাজকে পাল্টানো কিংবা সমাজের বিরুদ্ধাচরণ করা কিংবা সমাজ যা কিছু চাইছে তোমার কাছে সেটা সমাজকে না দিয়ে পার পেয়ে যাওয়া হয়তোবা সহজ নয়। তারপরেও কবি শব্দ সৌধের কথা বলেন। আমরা সবাই কিন্তু সৌধ জিনিসটা কি এটা জানি। একেবারে সহজ করে যদি বলি, স্মৃতিসৌধ বললে আমরা বুঝি যে একটা চমৎকার আর্কিটেকচারাল একটা স্ট্রাকচারের কথা আমরা বুঝি। কবিও সেটাই বলছেন, শব্দ সৌধের কথা। তার মানে কবি বলছেন হ্যাঁ, কাজটা সহজ নয়, কাজটা কুসুমাস্তীর্ণ নয়, কিন্তু তারপরেও যারা প্রতিভাবান, যারা কবি, সাহিত্যিক, গীতিকার, তারা এই কাজটা প্রতিনিয়ত করে থাকেন। কি করেন? সমাজের বিরুদ্ধাচরণ করেন। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। আয়েশা আক্তার বুঝে ফেলেছে অলরেডি, সে বলছে যে বুঝে ফেলেছি। তারপরে এরপরে আমাদের সাথে জয়েন করছে সিফাত সাকিব। ঠিক আছে, কারো কোনো এতটুকু নিয়ে প্রশ্ন থাকলে আমাদেরকে একটু কষ্ট করে কমেন্টে লিখে জানাও, আমরা তোমাদের সকল প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। একেবারে শেষে কবি যে কথাটা বলছেন, সবচেয়ে চমৎকার অংশ, সেটা হচ্ছে তিনি একেবারে শুরু করেছেন প্রকৃতির রূপ দিয়ে, প্রকৃতির রহস্য দিয়ে। তারপর তিনি বলছেন যে একজন কবি হিসেবে কতটুকু তার পক্ষে গ্রহণ করা, অনুধাবন করা সম্ভব, আর তারপর তিনি তার সীমাবদ্ধতার কথা বলছেন। তিনি বলছেন যে কেন সকল কিছু চাইলে প্রকাশ করা আসলে সম্ভব নয়। একেবারে শেষে এসে তিনি বলছেন যে তারপরেও সমাজ সংস্কৃতিকে অনেক সময় অস্বীকার করে এই ধরনের কবি কিংবা এই ধরনের প্রতিভাবান মানুষরা সামনে এগিয়ে যায়। তারা সেখানে অনেক সময় আহত হয়, তারা অনেক সময় সেখানে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়, তারপরেও তারা শব্দসৌধ গড়ে তোলে। একেবারে শেষে কবি যেটার কথা বলছেন সেটা হচ্ছে কবিতার সার্বভৌমত্ব। আমরা একটু বুঝি তো সার্বভৌমত্ব জিনিসটা কি। যখন কবি বলছেন কবিতার আসন্ন বিজয়, তখন সার্বভৌমত্বের একটা কথা কিন্তু চলে আসে। এই সার্বভৌমত্ব জিনিসটা কি? বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এটা বলতে তোমরা আসলে কি বুঝো? একটু কমেন্টে ঝটপট আমাকে লিখে জানাও যে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, এটা বলতে আমরা একটু কি বুঝি। আমি একটু কমেন্টে দেখে আসি কারো অন্য কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, রোমেন বলছে বুঝতে পেরেছি। আয়েশা আক্তার বলছে আমি তন্ত্রমন্ত্র বুঝিনি এখন। ঠিক আছে, আমরা তন্ত্রমন্ত্র বোঝাবো, একটু লিখে রাখি। আয়েশার প্রশ্ন তন্ত্রমন্ত্র। তারপর আর কারো কোন প্রশ্ন কি আছে? মিতু বলছে সার্বভৌম দেশ মানে হচ্ছে স্বাধীন দেশ। আচ্ছা, জাহিদ বলছে আরেকবার ভাইয়া রিভিউ করেন সামারি আকারে। অবশ্যই এটা করব। তারপরে হাসিবুল হাসান জানতে চেয়েছে কুসুমাস্তীর্ণ অর্থ কি। কুসুমাস্তীর্ণ অর্থ মানে হচ্ছে একটা জিনিস সহজ নাকি কঠিন, এটা আমরা বুঝতে পারি কুসুমাস্তীর্ণ কথাটা দিয়ে। হ্যাঁ, আয়েশা আক্তারের কথাটা আমি লিখে রেখেছি ইতোমধ্যে যে তন্ত্রমন্ত্র মানে কি। জয় একটা চমৎকার প্রশ্ন করেছে
জাহিদুল ইসলাম জয়, সেটা হচ্ছে এখানেও কি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মতো জ্ঞানের দীনতার কথা বলা হচ্ছে? একটু জিনিসটা বুঝি, শব্দ চয়নে একটু আমাদেরকে সহনশীল হতে হবে। অর্থাৎ আমরা সরাসরি ভাবে একজন কবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আল মাহমুদকে দীনতা এই শব্দটা দিয়ে যদি প্রকাশ না করি, বরঞ্চ সীমাবদ্ধতা বলি, দুইটা হয়তো বা অনেক কাছাকাছি অর্থ, কিন্তু তারপরেও একটা একটু পজিটিভ মিনিং পোর্ট্রে করে আর একটু নেগেটিভ মিনিং পোর্ট্রে করে। তাই আমরা দীনতার কথা না বলে সীমাবদ্ধতার কথা বলবো। হ্যাঁ, তবে তোমার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা শব্দের সীমাবদ্ধতার কথা বলবো। আচ্ছা, সবাই মোটামুটি একটাই কথা বলছে যে সার্বভৌমত্ব মানে হচ্ছে স্বাধীন দেশ। আর একটু যদি সহজ করে বোঝাই, তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, আমি ছোটবেলায় সার্বভৌম মানে মনে করতাম, সার্বভৌম এই কথাটার মানে আমি ভাবতাম, এটা অবশ্যই একটা ভুল ধারণা, তোমরা এইভাবে জিনিসটা মনে রাখতে পারো, কিন্তু অবশ্যই কখনো কোথাও লিখবে না যে সার্বভৌম মানে হচ্ছে যেই দেশে সর্বত্র ভ্রমণ করা যায়। এইভাবে তোমরা মনে রাখতে পারো, কিন্তু অর্থটা তোমরা আশা করি এইভাবে কোথাও কোথাও ফর্মাল কোনো জায়গায় লিখবে না। আচ্ছা, তার মানে আমি কি বোঝাচ্ছি যে সার্বভৌম মানে সর্বত্র ভ্রমণ করা যায়? তার মানেটা হচ্ছে যে একটা দেশ যদি স্বাধীন হয়, সেই দেশে কিন্তু তোমার চলাফেরার একটা স্বাধীনতা থাকে। জিনিসটা কিরকম? যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলেছে, তখন বাংলাদেশ কি একটা সার্বভৌম দেশ ছিল? তখনও পর্যন্ত কিন্তু বাংলাদেশ পুরোপুরি সার্বভৌম হয়ে উঠতে পারেনি। অর্থাৎ একটা দেশ সার্বভৌম এটা বলার মানে হচ্ছে ওই দেশটা যারা পরিচালনা করছে, ওই দেশের সরকার, ওই দেশের অভ্যন্তরীণ সকল সিদ্ধান্ত সেই দেশের সরকার নিবে। তার মানে সেখানে মানুষজনের চিন্তা ভাবনার স্বাধীনতা থাকবে, চলাফেরার স্বাধীনতা থাকবে। অর্থাৎ ছোটবেলায় যেটা বুঝতাম যে সেখানে সর্বত্র ভ্রমণ, অর্থাৎ একজন স্বাধীন নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমার সবকিছু করার অধিকার থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, একটু কমেন্টে লিখে জানাও তো এই মুহূর্তে যে ফিলিস্তিন কি একটা সার্বভৌম দেশ? একটু কমেন্টে ঝটপট লিখে জানাও। যারা মনে করো যে ফিলিস্তিন একটা সার্বভৌম দেশ তারা ইয়েস লিখে জানাও, যারা মনে করো যে ফিলিস্তিন একটা সার্বভৌম দেশ না তারা একটু নো লিখে জানাও। আমি একটু বুঝি যে তোমরা সার্বভৌমত্ব জিনিসটা কতটুকু বুঝেছো। আচ্ছা, ফাইজুল বলছে বর্ডার বিহীন। বর্ডার বিহীন বলতে কি, মনে করো বাংলাদেশ একটা সার্বভৌম দেশ, তো বাংলাদেশের ভিতরে কোনো বর্ডার নাই, কিন্তু বাংলাদেশের বাইরে চারপাশে কিন্তু বর্ডার আছে। অর্থাৎ সার্বভৌম হতে হলে বর্ডার দেশের অভ্যন্তরে না থাকলেও বাইরে থাকতে হবে। আচ্ছা, শাফিন বলেছে না, ফিলিস্তিন কোনো সার্বভৌম দেশ না। রেহান আজিম বলছে না। জাহিদুল ইসলাম জয় বলছে না, ফিলিস্তিন কোনো সার্বভৌম দেশ না। নিশাত ইয়াসমিন নো বলছে। তারপরে মাশরাফি নো বলছে। ঠিক আছে, তার মানে আমরা ইতোমধ্যে বুঝে ফেললাম যে সবাই বুঝেছে যে ফিলিস্তিন কোনো সার্বভৌম দেশ না। তারপর আমরা বুঝি আসলে তাহলে কবি এখানে সার্বভৌমত্ব বলতে কি বুঝিয়েছেন। অর্থাৎ কবি কবিতার সার্বভৌম বলতে কি বুঝিয়েছেন? কবি বলতে চেয়েছেন কবি হিসেবে এই স্বাধীনতা তার আছে যে তিনি কিভাবে কবিতা লিখবেন। তার মানে তিনি যখন কবিতার জয় এই কথাটা বলছেন, তখন তিনি বোঝাতে চাচ্ছেন যে কেউই তাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। তার মানে একটা স্বাধীন দেশে একজন স্বাধীন নাগরিকের যেমন সকল কিছুর অধিকার রয়েছে, হ্যাঁ অবশ্যই যতক্ষণ পর্যন্ত না সে জননিরাপত্তা ক্ষুণ্ণ করে ততক্ষণ পর্যন্ত সবকিছু করার অধিকার আছে। তার মানে আমি চাইলেই একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় আমি চলে যেতে পারি না। রাষ্ট্রের কোনো গোপন অস্ত্রাগার কিংবা এই জায়গাগুলো আমি অবশ্যই একজন সাধারণ মানুষ হিসেবে চলে যেতে পারি না। তার মানে সার্বভৌমত্ব বলতে কবি বোঝাচ্ছেন তার কবিতা সর্বত্র বিচরণ করতে পারে, তার কবিতাকে সমাজ, রাষ্ট্র, ধর্ম কোনো কিছুই বাধা দিয়ে আটকে রাখতে পারে না। আশা করি তোমাদের কাছে পরিষ্কার। তাহমিদ মিহিদা না বলছে আমাদেরকে, মিতু প্রধান না বলছে, আয়েশা আক্তার না বলছে, ডোরেমনও না বলছে, সাকিব না বলছে, আভিশা। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি যে ফিলিস্তিন কোনো সার্বভৌম দেশ না। তাহলে আমরা বুঝে ফেললাম একেবারে কবিতার চারটা অংশ। আয়েশা আক্তারের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তন্ত্র মন্ত্র মানে কি। আচ্ছা, সাধারণভাবে তন্ত্র মন্ত্র বলতে আমরা বুঝি, মনে করো আমি একটা মন্ত্র পড়ছি, মন্ত্র মানে হচ্ছে আমি একটা জাদু করছি, কাউকে জাদুটোনা করছি। তার মানে মনে করো আমি আয়েশাকে জাদু করছি যে আজকে এমন জাদু করব যাতে আয়েশা রাতে ঘুম না আসে, কিংবা এমন জাদু করলাম যাতে আয়েশার মাথার সকল চুল পড়ে যায়। অর্থাৎ একটা জাদু টোনা করা কিংবা জাদু মন্ত্র করা। তার মানে ব্যাপারটা একটু বুঝি, এই যে তন্ত্রমন্ত্রের কথা বলা হচ্ছে, এই জিনিস হচ্ছে একটা রহস্যপূর্ণ অবস্থার কথা। জিনিসটা কিরকম? জিনিসটা হচ্ছে যে একটা জিনিসের কারণে, অর্থাৎ আমি তন্ত্রমন্ত্র করছি তার কারণে ফলাফল একটা জিনিস হচ্ছে, আমি যদি আয়েশার কথা বলি যে প্রশ্নটা করেছে,
আয়শা এখানে যদি মনে করো ঘুমাতে না পারে কারোর জাদু টোনার জন্য, সে হয়তো বা এই জিনিসটা জানেও না যে কেন সে ঘুমাতে পারছে না। আমরা যখন প্রকৃতির কথা বলছি তখন ব্যাপারটা কিন্তু এরকমই, অর্থাৎ প্রকৃতি কেন এক এক সময় এক এক রূপ আমাদের সামনে ধারণ করছে এটা হয়তো বা আমি সবসময় বুঝতে পারছি না, অর্থাৎ তন্ত্রে মন্ত্রের প্রাথমিক অবস্থাটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি হয়তো বা প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। এই কারণে কবি এখানে তন্ত্রমন্ত্রের কথা বলতে চেয়েছেন, অর্থাৎ প্রথমে কবি বলতে চেয়েছেন আমাদের প্রকৃতিটা খুব রহস্যপূর্ণ, তারপরে কবি বলতে চেয়েছেন যে আমার যে কবিতা লেখাটা এটাও একই রকম রহস্যপূর্ণ। আচ্ছা, আয়শা জাদুবিদ্যার কথা বলেছে। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এই পর্যন্ত পরিষ্কার। এখন আমরা কবিতাটা তো বুঝে ফেললাম পুরোটুকু লাইন বাই লাইন। তো অনেকেই আমার কাছে বলতে চেয়েছো যে ভাইয়া কবিতাটা বলার পর কবিতাটার একটা সারমর্ম একটু আমাদের লাগবে, তার মানে আমরা কবিতাটা ওভারঅল বুঝি। তোমরা কি সবাই কবিতাটা ওভারঅল বুঝতে চাও, নাকি এতক্ষণ পর্যন্ত যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট মনে করো? যদি মনে করো যে না, একটা সামারি আমাদের দেওয়া দরকার, অর্থাৎ পুরো কবিতাটা কি বোঝায় এটা একটু বোঝা দরকার, তাহলে আমাকে কমেন্টে ইয়েস লিখে জানাও। আর যদি মনে করো যে না, অনেকক্ষণ ক্লাস করেছি এখন ঘুমাতে যাব, খিদে লেগে গেছে, বিরক্ত লাগছে, তাহলে নো লিখে জানাও, তাহলে আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি। দেখি ইয়েস যারা ক্লাসটা সামাপের দিকে নিতে চাও, আর নো যারা ক্লাসটা শেষ করে দিতে চাও। মারজানি ইয়েস বলছে, হাসিবুল হাসান বলছে আজকে ঘুম শেষ, মেঘা বলছে উই ওয়ান্ট আ সামারি, সোহানা ইসলাম ইয়েস বলছে, মেঘা বলছে যে উই ওয়ান্ট আ সামারি। আচ্ছা, তারপর রেহান আজিম সামারি চাচ্ছে, ঠিক আছে। তো আসো এবার আমরা কবিতাটার পাঠ পরিচিতি পড়ি, যেহেতু অনেকেই পাঠ পরিচিতি পড়ার ব্যাপারে আগ্রহী। শুরু করা যাক তাহলে। সব সময় যে কোনো কবিতার পাঠ পরিচিতি যখন আমরা পড়বো, আমরা মাথায় রাখবো যে আমাদের প্রথমেই মনে রাখতে হবে যে কবিতাটার উৎস কি। বলো তো বন্ধুরা, এই লোকলোকান্তর কবিতাটার উৎস কি? এটা কি একটু কমেন্টে লিখে জানাবে, যে দেখি কে কে পারো। যারা পারো না তাদেরকে আমি আবার বলে দিব, তবে তোমরা একটু লিখে জানাও যে এই যে লোকলোকান্তর কবিতাটা এটা কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ আমি এটা দেখি যে এতক্ষণ যারা ক্লাসটা করলে তারা এই এমসিকিউটা যদি পরীক্ষায় আসে তাহলে কতটুকু ভালো উত্তর দিতে পারবে। দেখি তো লোকলোকান্তর কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে, লিখে জানাও তো তোমরা আমাদেরকে। এখন অনেকে ইয়েস বলছে, আমরা অলরেডি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছি যে আমরা সামারি পড়বো, কোনো সমস্যা নেই। তোমরা এখন আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন যে লোকলোকান্তর এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। আসো এবার এটার একটা ওভারঅল সামারি বুঝি বা পাঠ পরিচিতি বুঝি। শুরু করা যাক। এই যে লোকলোকান্তর কবিতাটা এটা একটা আত্মপরিচয়মূলক কবিতা। তার মানে কি? আত্মপরিচয়মূলক মানে কি? তার মানে হচ্ছে নিজের পরিচয় প্রকাশক। এখানে কবি কার পরিচয় প্রকাশ করছেন? এখানে কবি আল মাহমুদ অবশ্যই লোকলোকান্তর কবিতাটার মাধ্যমে নিজের যে কাব্য চেতনা, নিজের যে কবি প্রতিভা, এটা কিভাবে বিকশিত হয়, এটা কিভাবে প্রকাশিত হয়, এর সাথে গ্রাম বাংলার সম্পর্ক কি বা এর সাথে গ্রাম বাংলার প্রভাব কি, সকল কিছু নিয়ে তিনি এই কবিতাটি লিখেছেন। এই কারণেই কবিতাটাকে বলা হচ্ছে একটা আত্মপরিচয়মূলক কবিতা। প্রথম অংশ শিখে ফেললাম, বুঝে ফেললাম প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এই কবিতায় দ্বিতীয় অংশ বলা হচ্ছে কবির চেতনার কথা। আমরা কি জানি যে এই কবি আল মাহমুদের কবি চেতনাটা কি? আচ্ছা, অনেকে আমাদেরকে সঠিক উত্তর দিচ্ছে। আয়েশা আক্তার লোকলোকান্তর বলছে, তারপর হচ্ছে ফাইজুল আমাকে লোকলোকান্তর বলছে, মারজানা ইসলাম লোকলোকান্তর বলছে, আনিসুল লোকলোকান্তর কাব্যগ্রন্থ, সাকিবও বলছে লোকলোকান্তর। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। অ্যাটলিস্ট এতক্ষণ ক্লাস করে আর কোনো লাভ হোক না হোক, এইটুকু নিশ্চিত হওয়া গেল যে পরীক্ষায় যদি এমসিকিউ আসে আমরা সবাই কিন্তু এটা সঠিক উত্তরটা দিতে পারবো। অর্থাৎ লোকলোকান্তর কাব্যটা কবিতাটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সবাই উত্তর দিতে পারবো লোকলোকান্তর কাব্যগ্রন্থ থেকে। 1 নম্বর সিকিউর করে ফেললাম এই 1 ঘন্টার ক্লাসটা থেকে। চমৎকার একটা ব্যাপার। এরপর পাঠ পরিচিতির দ্বিতীয় অংশে কবির চেতনার কথা বলা হচ্ছে। তার মানে একজন কবি কিংবা কবি হিসেবে আল মাহমুদ কিভাবে চিন্তা করেন, এই জিনিসটার কথাই এখানে এই কবিতাটাতে বলা হয়েছে। কবি বলেছেন তিনি প্রকৃতির রূপ থেকে যেমন অনেক কিছু গ্রহণ করেন, প্রকৃতির রহস্য থেকেও তিনি অনেক কিছু গ্রহণ করেন। আবার তিনি তার কবিতা লেখার যে ধরন কিংবা তার যে এই যে কাব্য প্রতিভা, এই জিনিসটাকে প্রকৃতির সাথে মিলিয়ে দেখেছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন তার চেতনাটা হচ্ছে এরকম যে প্রকৃতি যেরকম আচরণ করে সেরকম আচরণ করা। আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে পরিষ্কার। তারপর এখনো সঠিক উত্তর দিচ্ছে সোহান,
বলছে লোক লোকান্তর। ডোরেমন বলছে লোক লোকান্তর। ঠিক আছে, সকলকেই ধন্যবাদ। এরপর কবি বলছেন যে কবির চেতনাটা হচ্ছে এরকম। একটা অংশ আমরা বললাম যে প্রকৃতি থেকে কিভাবে প্রভাবিত বা প্রকৃতির উপর কিভাবে কবির চেতনাটা নির্ভরশীল, এতটুকু বুঝলাম। তারপরে কবি বলছেন যে তার যে কাব্য প্রতিভাটা, তার যে কবির চেতনাটা, সেটা অনেক সময় সমাজ বিরুদ্ধ। তার মানে কি? তার মানে সমাজ যে নিয়ম নীতিগুলো বাধা ধরা ভাবে আমাদেরকে কিংবা কবিকে মানতে বাধ্য করে, সেই নিয়ম নীতিগুলো কবি আল মাহমুদ মানতে বাধ্য নন। এই কথাটাই কিন্তু তিনি বলছেন। অর্থাৎ কবির চেতনা প্রথমত সেটা প্রকৃতি থেকে প্রভাবিত, প্রকৃতির মতোই সৌন্দর্যমণ্ডিত, সুন্দর। আর একইভাবে কবির চেতনা হচ্ছে সমাজ বিরুদ্ধ, অর্থাৎ সেটা সকল বাধাকে ভেঙে ফেলতে আগ্রহী, কোনো কিছুকেই তোয়াক্কা না করতে আগ্রহী। আশা করি তোমরা কবির চেতনাটা বুঝেছ। তারপর এরপরে একটা বোঝার জিনিস আছে, এটা একটু বুঝি যে কবি আসলে পুরো কবিতাটা কি বোঝাতে চেয়েছেন। কবি আল মাহমুদ এই কবিতাটাতে বিচ্ছিন্নতা বোধের একটা দুঃখের কথা বলেছেন। হ্যাঁ, অবশ্যই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে বিচ্ছিন্নতাবাদের দুঃখ কি। তারপর কবি এই যে দুঃখটা, সেটা কিভাবে প্রশমিত হয় তার কথা বলেছেন। অর্থাৎ এই দুঃখটা কিভাবে দূর হয় সেটা বলেছেন, এবং সেটা দূর হয় সৃষ্টির আনন্দে। আসো তাহলে এটা একটু বুঝি। বিচ্ছিন্নতাবাদ মানে কি? বিচ্ছিন্নতা বোধের দুঃখ বলতে কবি বুঝাচ্ছেন যে এমন হয় না যে আমি ঘুম থেকে উঠে বাসার ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখছি যে চমৎকার আকাশ, চমৎকার বাতাস, আশেপাশে পাখি গান গাইছে, হয়তো বা আশপাশে দিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে এক দুইজন মানুষ যাচ্ছে, কারো মুখে হয়তো বা নতুন একটা দিন শুরু করার আগেই ক্লান্তি, কারো মুখে হয়তো বা অনেক আনন্দ যে সে হয়তো বা বছরের প্রথমবারের মতো স্কুলে যাচ্ছে, কেউ হয়তো বা অনেকদিন পর তার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। অর্থাৎ একজন মানুষ যখন তার আশপাশে তাকায় তখন সে অনেক কিছু দেখে। এই সব কিছুকে সে একটা ডট লাইন হিসেবে কল্পনা করতে চায়। কিন্তু এই যে আমি শুধুমাত্র তাকালেই সেকেন্ডে এতগুলো জিনিস দেখি, সবকিছুকে কি আমার পক্ষে প্রকাশ করা সম্ভব? আমি হয়তো বা ওভারঅল যে সিনারিওটা, এই ওভারঅল সিনারিওটা দেখে খুব খুশি, আমার হয়তো বা খুব ভালো লাগছে। কিন্তু আমি যখন একজন কবি, আমি যখন একজন গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, তখন কি আমার পক্ষে পুরো ওভারঅল সিনারিওটা সবসময় তুলে ধরা সম্ভব? এই যে সম্ভব না সবকিছুকে একসাথে ঐক্যবদ্ধ করা বা সবকিছুকে একসাথে রিলেট করা, ডট পয়েন্টগুলোকে মেলানো, এইটাই কবির বিচ্ছিন্নতা বোধের দুঃখ জাগিয়ে তোলে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিচ্ছিন্নতা বোধের যে দুঃখটা রয়েছে সেটা প্রশমিত হয় কিভাবে, কিংবা সেটা দূর হয় কিভাবে? কবি বলছেন সেটা দূর হয় সৃষ্টির আনন্দে। তার মানে কি? তার মানে হচ্ছে সৃষ্টির আনন্দ বলতে কবি বোঝাচ্ছেন এই যে নতুন নতুন কবিতা আমি লিখি, এইটা আমাকে সৃষ্টির আনন্দ দেয়, তার কারণে আমি বিচ্ছিন্নতা বোধের দুঃখ ভুলে যাই। তার মানে কি? কবি বোঝাতে চাচ্ছেন যে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে আমি সবকিছু লিখে প্রকাশ করতে পারছি না, এটা নিয়ে আমার একটা দুঃখ আছে। আবার আমি অনেক কিছুই লিখে প্রকাশ করতে পারছি, এটা নিয়ে আমার একটা সৃষ্টির আনন্দ আছে। সৃষ্টির এই যে আনন্দটা, সেটা এই অনাসৃষ্টির দুঃখটাকে অনেকভাবে প্রশমিত করে বা দূরীভূত করে। এই জিনিসটাই কবি বলতে চেয়েছেন। আশা করি তোমাদের সকলের কাছে পরিষ্কার। তারপর সোহান বলছে আপনার কথার মধ্যে কবি কবি ভাব আছে। এটা আসলে একটা মানে রোল প্লের মতো। যখন আমরা যে জিনিসটা পড়বো, আমরা নিজেরা এভাবে চিন্তা করবো, তাহলে আমাদের পক্ষে যে কোনো কবিতা, যে কোনো গল্প বোঝা সহজ হবে। যখন আমরা কোনো গল্প পড়বো, তখন আমরা ওই গল্পের একটা চরিত্র হিসেবে যদি নিজেদেরকে কল্পনা করি, তাহলে আমরা খুব সহজে গল্পটা মনে রাখতে পারবো। এই জন্যই সোহানের কাছে আমাকে কবি কবি মনে হচ্ছে, কারণ আজকে আমি চেষ্টা করছি একজন কবি কিভাবে জিনিসপত্রকে দেখেন, একজন কবি কিভাবে চিন্তা ভাবনা করেন, তার কাব্য প্রতিভাকে কিভাবে প্রকাশ করেন সেটা বোঝানোর। আচ্ছা, তারপর আর কারো কোনো যদি প্রশ্ন না থাকে, আমরা একটা এতক্ষণ যা পড়লাম সেটা কি পড়লাম, একটা ওভারঅল সামারি দিই। সেটা হচ্ছে আমরা লোক লোকান্তর এই কবিতাটা থেকে যেটা দেখলাম, সেটা হচ্ছে যে কবি, একজন কবি কিভাবে চিন্তা করেন সেটার কথা বলেছেন। অর্থাৎ কবি বলেছেন একজন কবির
যে মানসিকতা, যে চেতনা, সেটা আসলে দেখতে কেমন, সেটা দেখতে একটা সাদা পাখির মতো। এই সাদা পাখিটার কিছু ফিচার, কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য কবি বলেছেন। সেই বৈশিষ্ট্যগুলো আমরা ইতোমধ্যেই জানি। তারপর কবি বলেছেন তার যে কাব্য প্রতিভাটা রয়েছে, এই কাব্য প্রতিভাটা অনেক বেশি প্রভাবিত প্রকৃতি থেকে। প্রকৃতির রূপ এবং প্রকৃতির রহস্য দুইটাই কবির কবিতার উপর কিংবা কবির কাব্য চেতনার উপর প্রভাব ফেলে। তার পাশাপাশি কবি বলেছেন সমাজের যে সকল বাধা ধরা নিয়মগুলো রয়েছে, এই বাধা ধরা নিয়মগুলো তিনি মেনে চলতে বাধ্য বোধ করেন না, তিনি এগুলোকে ভেঙে ফেলতে চান। তার পাশাপাশি তারপরেই কবি বলেছেন যে কোনো সমাজে, যে কোনো জনপদে, যে কোনো লোকান্তরে যদি তিনি যান, তিনি দেখেন সর্বত্রই একই অবস্থা। সেটা কি? একজন প্রতিভাবান মানুষ যিনি কিনা সমাজ সংস্কৃতির ঊর্ধ্বে উঠে একটা জিনিসকে চিন্তা করছেন, তাকে সবসময় বিভিন্ন ধরনের বাধা বা বিভিন্ন ধরনের বিপত্তির মুখোমুখি হতে হচ্ছে। এ কারণেই সর্বত্রই দেখা যায় আহত কবির গান, সর্বত্রই দেখা যায় মানুষজন যারা একটুখানি প্রতিভাবান, যারা সৃষ্টিশীল, যারা সৃজনশীল, তারা আসলে সাফার করছে কিংবা তারা ভালো নেই, এই কথাটা তিনি বলছেন। তবে একেবারে শেষে গিয়ে কবি কবিতার শেষে বলেছেন, একটা আশাবাদ প্রকাশ করেছেন যে যাই কিছু হোক, কবিতা এমন একটা জিনিস যেটা সার্বভৌম, যেটাকে আটকে রাখা যায় না, যেটাকে বেঁধে রাখা যায় না। এ কারণেই কবিতার যে জয় সেটি আসন্ন। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছ। কারণ আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা প্রশ্ন জমানো ছিল, সেটার উত্তর দেই। শাফি আমাদের কাছে জানতে চেয়েছিল যে ভাইয়া, হাতের লেখা কিভাবে ভালো করা যায়। প্রায়শই তোমরা এটা আমার কাছে জানতে চাও যে ভাইয়া হাতের লেখা কিভাবে ভালো করা যায়। আমি তোমাদেরকে আগেও একদিন বলেছি, আরেকবার বলি, হাতের লেখা কিভাবে ভালো করা যায়। হাতের লেখা ভালো করার জন্য মনে করো তুমি তোমার যেই লেখা, যে কোনো একটা পৃষ্ঠা যেটা আগেই তুমি লিখে ফেলেছো, সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরবর্তীতে তুমি দেখবে যে তোমার এই লেখার মধ্যে নির্দিষ্টভাবে কোন কোন অক্ষরগুলো দেখতে সুন্দর নয়। যে অক্ষরগুলো দেখতে সুন্দর নয় সেগুলোকে তুমি আলাদা করে চিহ্নিত করবে। অর্থাৎ মনে করো তুমি স্বরেও লিখো এভাবে, এই যে এভাবে স্বরেও লিখো। এখন তুমি ভাবছো যে আচ্ছা স্বরেও এভাবে লিখি, এবং তুমি মনে করো তও লিখো এভাবে, অর্থাৎ স্বরেও ত এভাবে লিখো। এটা যখন তুমি তোমার লেখা থেকে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার লেখার পার্টিকুলার কোন অক্ষরগুলো দেখতে সুন্দর না হওয়ার কারণে তোমার পুরো হাতের লেখাটাই দেখতে সুন্দর লাগছে না, এই জিনিসটা যখন তুমি আইডেন্টিফাই করতে পারবে, তখন তুমি সেই অক্ষরগুলো প্রথমে সুন্দর করার চেষ্টা করবে। অর্থাৎ তুমি যখন দেখছো স্বরটা এরকম লিখলে সুন্দর দেখায় না, তখন তুমি স্বরটা এভাবে লিখো, দেখো সুন্দর হয় কিনা। যদি তাও না হয় তাহলে এভাবে লিখো, দেখো এটা সুন্দর হয় কিনা। যেভাবে লিখলে দেখতে সুন্দর হয় সেভাবে লিখো। আরেকটা, এটা গেল 1 নম্বর টিপ। 2 নম্বর টিপ হচ্ছে বাংলা অক্ষর লেখার ক্ষেত্রে দেখবে কিছু কিছু অক্ষর দেখতে অনেকটা একই রকম। যেমন এই মাত্রই দেখালাম যে ত, স্বরেয়, এগুলো অনেকটা একই রকম। আবার স্বরেয়া, এটাও একই রকম। র কিংবা ব, এগুলো দেখতে একই রকম। 2 নম্বর টিপ হচ্ছে তোমরা এই যে অক্ষরগুলো দেখতে একই রকম সেগুলোকে একই প্যাটার্নে লিখবে। অর্থাৎ দুইটা যাতে দেখতে একই রকম হয়, অর্থাৎ আমার ত আর আমার স্বরেয়া যাতে একই রকমই হয়। আশা করি 2 নম্বর টিপটা পরিষ্কার। টিপ নম্বর 3, কিভাবে হাতে লেখা সুন্দর করা যায়, সেটা হচ্ছে আমার এই যে অক্ষরগুলো, অর্থাৎ স্বরেয়া, ম আকার মা, র, সবসময় এটা মনে রাখবে আমার যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো যাতে একই সাইজের হয়। টিপ নম্বর 3, সেটা হচ্ছে এগুলোর সাইজ যাতে একই হয়। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে এবং কাজে লাগানোর চেষ্টা করবে। যদি এটা করতে না পারো, 3 নম্বর টিপটা যদি অনুসরণ করতে সমস্যা হয়, তাহলে তোমরা তোমাদের বিভিন্ন গ্রাফ পেপার পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। গ্রাফ পেপার হচ্ছে এইরকম ভাবে নোট করা থাকে, এরকম ভাবে স্কয়ার করা থাকে। তোমরা এইগুলোতে, অর্থাৎ এই যে কটা এভাবে লিখলাম, খ লিখলাম এইভাবে, গ এইভাবে করে লিখেও হাতে লেখাটা সুন্দর করতে পারো। আশা করি তোমাদের সবার কাছে ব্যাপারটা পরিষ্কার। তোমরা কয়েকটা কাজ করবে ঝটপট, সেটা হচ্ছে যে তোমরা আমাদেরকে কমেন্টে লিখে জানাবে যে পরবর্তী ক্লাসটা তোমরা কোন কবিতার উপর চাও। এটা একটু আমাদেরকে এখনই এই লাইভ যে ভিডিওটা, এই ভিডিওটার কমেন্টে লিখে জানাও যে পরবর্তী কবিতার উপর যে ক্লাসটা নেওয়া হবে সেই ক্লাসটা কোন কবিতার উপর নেওয়া হবে। আর একটা জিনিস
করা খুব গুরুত্বপূর্ণ। আগেই বলেছি যে আমাদের এই লাইভ ভিডিও যে ক্লাসটা, এটা একটু শেয়ার করে অন্য বন্ধুদেরকেও জানাতে হবে। আর আরেকবারের মতো তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আমি ফারহান সাকিব, রবি 10 মিনিট স্কুলের একজন ইনস্ট্রাক্টর। তোমাদের কাছে আজকে রবি 10 মিনিট স্কুলের একটা লাইভ ক্লাস নিয়ে এসেছিলাম, যেখানে আমরা পড়লাম এইচএসসি বাংলা ফার্স্ট পেপারের লোকলোকান্তর এই কবিতাটা, যেটা সাপোর্ট করেছে বা যেটাকে প্যাট্রোনাইজ করেছে গুড লাক স্টেশনারি। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা খুব উপভোগ করেছো। কারো কোনো প্রশ্ন যদি তাও থেকে থাকে, কোনো জিজ্ঞাসার উত্তর যদি এমন হয় যে আমার ক্লাস থেকে পাওনি বা পেলেও স্পষ্ট না, সেটাও আমাদেরকে লিখে জানাও। আর কমেন্টে লিখে জানাও পরবর্তী কবিতা কোনটা হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, আমাদের সাথেই থেকো। অ্যান্ড টিল দেন নেভার স্টপ লার্নিং। বাই বাই।